ক্রিকেট বাংলাদেশের অহংকার বা বাঙালির গর্ব ছিল, যা এখন রীতিমতো একটা সার্কাসে পরিণত হয়েছে। অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে প্রশ্ন আছে, কিন্তু সেই উত্তরগুলো জানা নেই। 1996 সাল থেকে এই ক্রিকেট খেলা সর্বপ্রথম দেখা শুরু করেছিলাম আমি আমার প্রথম ভিডিওতে চ্যানেলে বলেছিলাম। সো ইটস অলরেডি বিন 28 ইয়ার্স যেখান থেকে আমি খেলা দেখাটা শুরু করেছি, কিন্তু এখন না ক্রিকেট খেলাটা আসলে দেখতে ভালো লাগছে না। কারণ তখন যখন খেলা দেখতাম তখন আসলে বেসিক্যালি খেলা দেখতাম ইন্ডিয়া, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার খেলা এনজয় করতাম। সেখান থেকে যখন শিফটটা হলো 99 ওয়ার্ল্ড কাপ থেকে, যখন বাংলাদেশের ক্রিকেটটা টিভিতে দেখা শুরু করলাম, সেদিন থেকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের কোনো ম্যাচ মিস করেছি বলে আমার মনে হয় না। অনেক ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু ট্রানজিশনটাকে যদি বলি আপওয়ার্ডস একটা গ্রাফ ছিল, সেটা 2015-এ গিয়ে যেই আমি বলবো টোটালি স্টপ হয়ে গেছে। তারপর থেকে বাংলাদেশে কিন্তু ডাউনফল শুরু হয়েছে এবং সেটা এখন সর্বোচ্চ নিম্ন পর্যায়ে রয়েছে। যেটা রেজাল্টের কথা বলেন, প্রসেসের কথা বলেন, কিংবা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু এই কথাটা বলছি। আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটা দেখবেন। আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমার ভুলগুলোকে আপনারা দেখিয়ে দিবেন। আমি কিছু কিছু স্পেসিফিক পয়েন্টস নিয়ে বা কিছু হাইলাইটেড পয়েন্টস নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করবো। কোনো একটা স্পেসিফিক কারণে আমরা ক্রিকেটটা ডেভেলপমেন্টটা নিয়ে যতটা ভাবা উচিত কনসার্নিং পার্সনগুলা বা সেই স্টেক হোল্ডারগুলা কিন্তু আসলে এটা নিয়ে কথা বলতেছে না, এবং এইটার কারণে ক্রিকেটটা আজকে টু সাম এক্সটেন্ট বলতে পারি যে অলমোস্ট ধ্বংস হওয়ার পথে। আপনারা কি বাংলাদেশের ফুটবলের আগের ইতিহাস জানেন? একদম ছোটবেলায় আমি খেলা দেখেছি, ফুটবলের কথা শুনেছি। ওই সময় ভাই মোহামেডান আবাহনী ফুটবল ম্যাচ হইলে যেই ক্রেজটা ছিল, ইউ হ্যাভ নো আইডিয়া। এখনো সেই ক্রেজটা বা সেই ফ্যান বেসটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো স্পোর্টসে দেখা যায় নাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন খেলা হইতো আবাহনী বা মোহামেডান ম্যাচ, ভাই বিশ্বাস করেন ওইটা অন্য লেভেলের ছিল। আমি নিজে গিয়েছি বলে আমি আপনাদেরকে বলতে পারছি সেই কথাগুলো। ফুটবলের যতটুকু আমাদের প্রাপ্তি ছিল বা আমরা যেইটা এক্সপেক্ট করতাম, আমাদের ফুটবলের কিন্তু এখন কোথাও কোনো অবস্থান নেই। ক্রিকেটের কথা যদি বলি ভাই, ধর্ম, কাস্ট, কালার, রিলিজিয়ন সব কিছুতে ক্রিকেট ছিল একমাত্র। ইভেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ বলেন, কোনো দল মত নির্বিশেষে সবাই একটা জায়গায় এসে এক হইতো, সেটা ছিল ক্রিকেট। আজকে সেই ক্রিকেটের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যাই হোক, আমি ইন্ট্রোডাকশনটাকে আর লেন্দি না করে আমি মেইন যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেই পয়েন্টগুলোতে আমি ব্যাক করি এবং চলেন আজকের এই ভিডিওটা স্টার্ট করি। আপনারা প্লিজ ভিডিওটা না টেনে পুরোটুকু দেখবেন, এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আমার প্রথম পয়েন্ট হচ্ছে এক্সকিউজেস বা অজুহাত। আমাদের ক্রিকেট টিম ক্যাপ্টেন বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, বোর্ড ডিগনিটারিজরা বলেন, প্রত্যেকে না এক্সকিউজেস দেওয়াতে মাস্টার ডিগ্রি লাভ করেছেন। প্রত্যেকটা বাজে হারের পর আমাদের একই কথা মুখস্থ বিদ্যা ঝাড়তে শোনা যায় যে পিচ ভালো ছিল না, প্রিপারেশন ভালো ছিল না, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কষ্ট হয়েছে, আমরা ভালো ব্যাটিং ট্র্যাকে প্র্যাকটিস করতে পারি নাই, বা যেই উইকেটে খেলা হয়েছিল আগে সিরিজে সেটাতে ভালো ব্যাটিং ট্র্যাক ছিল না, তাই ব্যাটসম্যানরা ফেল করছেন। হ্যাঁ, আমাদের স্কিল ঠিক আছে কিন্তু মানসিক অবস্থা আমাদের ভালো নাই, ব্লা ব্লা ব্লা, বহু ধরনের এক্সকিউজেস। আপনারা আরো একটা কথা বলেন যে টি-20-তে কোনো দল ছোট দল না, ইট ইজ এনিবডিজ গেম। at a given day যে কেউ যে কাউকে হারাতে পারে, দ্যাট ইজ কমপ্লিটলি লজিক্যাল, বাট ডাজ ইট মেক এনি সেন্স? কারণ আমরা বলি যে আমরা কাউকে ছোট দল ভাবি না, কিন্তু আমরা কিন্তু ছোট দলের সাথে হারি। এইটা কিন্তু আজকের একদিনের কথা বলছি না আমি। আপনি 2003-তে কানাডার সাথে হারা থেকে শুরু করে, হ্যাঁ, আয়ারল্যান্ড বলেন, হংকং বলেন, নেদারল্যান্ড বলেন, লেটেস্ট আসলো ইউএস এর সাথে সিরিজ হার। মানে আপনার ভাবনাতে যা ঘুরবে বা যেভাবে আপনি জিনিসগুলোকে চিন্তা করবেন, ভাববেন, সেইভাবেই কিন্তু আপনার ফলটা আসবে। ইফ আই এম নট রং, 166টা মনে হয় টি-20 ম্যাচ বা 168টা টি-20 ম্যাচের মধ্যে আমাদের 100 নম্বর ডিফিট হয়ে গিয়েছে। বা এক্সকিউজেসটা বন্ধ করেন দেওয়া। যখন আপনি এক্সকিউজেস দিবেন তখন আপনার সাকসেসটা একটা জায়গায় গিয়ে বন্ধ হয়ে যাবে। মানুষের লাইফে সাকসেসফুল হইতে হলে সব থেকে ইম্পর্টেন্ট অজুহাত দেওয়া বন্ধ করো। এত অজুহাতে কি হচ্ছে জানেন? মানুষের আবেগের সাথে প্রতারণা হচ্ছে। কেন বললাম এই কথাটা? একটা মানুষ যে কিনা ঘরে বসে খেলা দেখছে টিভিতে, সে তার ডেইলি লাইফের একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যদি ওয়ানডে ম্যাচ হয় তাহলে তো 1/3 টাইম সে ইনভেস্ট করতেছে বা সেই টাইমটা ওয়েস্ট করতেছে কি করে? খেলা দেখে।
যেই মানুষটা কিনা টিকিট কেটে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছে, তার আবেগের কথা কি কখনো ভাবেন? আচ্ছা, এখানে সব কিছু বাদ দেন, এই যে মানুষ যারা টিভিতে খেলা দেখছে, যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছে, তাদের কারণেই তো আপনারা সার্ভাইভ করতে পারছেন। একটা কথা বলেন তো, এই আবেগটা কি আপনি টাকা দিয়ে কিনতে পারতেছেন? না, কারণ আপনি কাউকে টাকা দেন না, আপনি আমাকে খেলা দেখার জন্য কোনো টাকা দিচ্ছেন না, আপনি কোনো মানুষকে স্টেডিয়ামে নিয়ে যাওয়ার জন্য টাকা তো দিচ্ছেন না, তারা টাকা দিয়ে খেলা দেখতে যাচ্ছে। প্লিজ এই আবেগের সাথে প্রতারণা করতে আসেন না। আমি আমার নেক্সট পয়েন্টে যাব, অ্যাবিলিটি নিয়ে। আপনারা বলেন প্রেস কনফারেন্স, আপনারা বলেন যে আমাদের অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই। তাইলে ভাই অ্যাবিলিটি যদি এইটা না হয়, তাহলে অ্যাবিলিটি আপনাদের অনেক যদি বেটার থাকে সেটা দেখান, করে পারফরমেন্সে দেখান, রেজাল্টটা দেখান। আপনারা দেখেন গত 2023 বিশ্বকাপটা কিভাবে গিয়েছে। অ্যাবিলিটি যদি থেকেই থাকে তাহলে এত খারাপ কিভাবে হলো? আপনারা যেভাবে করে ইউএস এর সাথে সিরিজটা হারলেন, অ্যাবিলিটি যদি থেকে থাকে তাহলে এটা কিভাবে হারলেন? আর যদি পারফরমেন্সে না দেখাতে পারেন, তাহলে প্লিজ আপনারা অনেস্ট হয়ে সত্যিটা অ্যাকসেপ্ট করেন যে আপনাদের অ্যাবিলিটি এতটুকুই। তাহলে ম্যাচ পিপলের যে একটা এক্সপেকটেশন আছে না, সেটা আপনি কমে যাবে। আমরা আশা করি এই, রেজাল্ট পাই এই। সো একটা অনেক বড় ফারাক থেকেই যায়। আমাদের ক্যাপ্টেন দেখলাম প্রেস কনফারেন্সে সে বলেছেন আমাদের স্কিলের সমস্যা নাই, আমাদের হয়তো মেন্টাল স্টেট একটু চেঞ্জ করতে হবে। ভাই, মেন্টাল স্টেট চেঞ্জ করলে তার আগে আপনাকে লাগবে, আপনি যেই খেলাটা তো একটা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, খেলাটা কিন্তু মেন্টাল ব্যাপার। অবশ্যই যখন আপনি ভালো স্কিল নিয়ে আপনি উইকেটে যাচ্ছেন, তখন আপনার মেন্টাল স্টেট কতটুকু স্ট্রং ইজ মোর ইম্পর্টেন্ট, বাট দ্যাট ইজ নট দ্য অনলি থিং হুইচ ইজ ইম্পর্টেন্ট। আপনার স্কিল ভালো হইতে হবে, আপনার ইন্টেন্ট ভালো হইতে হবে। আপনারা সবসময়, আমি দেখি আরেকটা পয়েন্ট যেটা আমার এফোর্ট নিয়ে কথা বলবো, টিম ম্যানেজমেন্ট বলতে থাকে যে হ্যাঁ এফোর্টের কোনো কমতি ছিল না। ভাই, এফোর্টের কমতি যদি না থাকে তাহলে রেজাল্ট আসতো। এফোর্টের কমতি আছে। ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার ম্যাচ দেখেছেন, যেই ম্যাচগুলো ওরা খেলে, সেইটা হোক আপনার কম্পারেটিভলি ছোট দলের সাথে বা বড় দলের সাথে খেলা হলে, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার আপনি খেলা দেখেন তো মনে হয় কি 11টা প্লেয়ার ফুললি কমিটমেন্ট শো করতেছে। আমি ন্যাশনাল টিমের কথা বা ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বাদ দিলাম, আপনি আইপিএল এর দেখেন তো কেন এত বেশি পপুলার জানেন? কারণ প্রত্যেকটা প্লেয়ার কমিটেড, এফোর্ট দিতেছে ম্যাক্সিমাম। আর সেখানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় সামটাইমস যেন জোর করে খেলতে গিয়েছেন। আমার সাথে যদি ডিসএগ্রিড হন, তাহলে আমাকে প্লিজ আপনারা জানাবেন যে আমি ভুল বলছি। আমার মনে হয় না এই পয়েন্টগুলো যেগুলো নিয়ে কথা বলতেছে সেগুলো কোনো ভুল। হ্যাঁ, এখানে একটা জিনিস মেনশন করতে চাই, অনেকে গালাগালি করেন, অনেকে খুব কটু কথা বলেন বা বাজেভাবে সমালোচনা করেন, যেটার এগেনস্টে আমি কখনোই, আপনি ডিস্ট্রাকটিভ সমালোচনা করে আপনি কোনোদিন বেটার কিছু আউটপুট পাবেন না। সমালোচনা করলে অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন। এই কনস্ট্রাকটিভ সমালোচনা থেকে আমি একটা পয়েন্ট আমার মাথায় এখন আসলো, সেটা হচ্ছে যে আমরা যদি এর পরেও ওয়ার্ল্ড কাপের যে আমরা চ্যাম্পিয়ন, সাপোজ ধরে না আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, তারপরও যাতে বিসিবিকে বা ক্রিকেটারদের কাছে এই প্রশ্নের উত্তর আমরা পাই যে আমাদের 2023 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন এত ভালো থাকার পরেও আমাদের কেন এতটা ডিজাস্ট্রাস একটা ওয়ার্ল্ড কাপ গেল, তারপরে কেন এই ইউএস এর সাথে আমাদেরকে হারতে হলো, কেন এত অধঃপতন হলো আমাদের টিমটার। এটার প্রশ্নের উত্তর কি আপনারা দিবেন? আমি জানি এটার প্রশ্নের কোনো স্পেসিফিক উত্তর কেউ দিবেন না, বা এটা নিয়ে কথা আপনারা মেকআপ স্টোরি বানাই দিবেন, কিন্তু সত্যি কথা বলতে এটা সবাই বুঝে যে দেয়ার ইজ সাম প্রবলেম, যে কারণে একটা দল যেখানে নাকি আপওয়ার্ডস গ্রাফ ছিল 2015 পর্যন্ত বা 2017 পর্যন্ত যদি বলি, তারপর থেকে কি হয়েছে, টিমটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন, আপনারা কমিটেড আমাদের কাছে বলতে পুরা বাঙালির কাছে। কারণ কি, এই বাঙালি আপনাদের সাথে থাকে বলেই আপনারা এত হিউজ স্পন্সরশিপ পাচ্ছেন। যখন নাকি যে কোনো কান্ট্রিতে খেলা হইলে একটা জিনিস কিন্তু দেখবেন, কমেন্টেটররা রেগুলার একটা জিনিস বলতে থাকে, বাংলাদেশ হ্যাজ গট আ হিউজ ফ্যান বেস। কেন বলে জানেন? কারণ বাংলাদেশে যখন খেলা হয় না, সেটা সারা ওয়ার্ল্ডে যখন ব্রডকাস্টিং হয়, তখন দেখে যে বাংলাদেশের মাঠে খেলা হইলে ফুল প্যাক গ্যালারি থাকে। এই জনগণ আপনাদের সাথে থাকে বলেই আপনারা এইভাবে করে যে এক্সপোজারটা পাচ্ছেন সেটা পেতে থাকবেন। আমি বলছি কিন্তু শুধু ক্রিকেটারের কথা না, আমি কিন্তু বিসিবির কথা বলছি, টু বি ভেরি স্পেসিফিক। আমার নেক্সট পয়েন্ট আসবে কন্ডিশন নিয়ে। আমরা না এই পয়েন্টটা 1000 কোটি বার মনে বলি যে কন্ডিশন ভালো ছিল না, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারি নেই।
তাই আমাদের খারাপ পারফরমেন্স হয়েছে। ভাই ইন্ডিয়া কি সবসময় ইন্ডিয়ার মাটিতে খেলতেছে? ইন্ডিয়া কি অস্ট্রেলিয়া হারায় নাই? ইন্ডিয়া কি নিউজিল্যান্ডকে হারায় নাই? ইংল্যান্ডকে হারায় নাই? ইংল্যান্ড কি ইন্ডিয়াকে হারায় নাই? অস্ট্রেলিয়া কি ইন্ডিয়াকে হারায় নাই? অন্য সব প্রফেশনাল টিম যদি ডিফারেন্ট কন্ডিশনে গিয়ে খেলে, তাহলে আপনারা খালি কন্ডিশনের দোহাই দিবেন কিসের জন্য? এই কন্ডিশনের সাথে আরেকটা রিলেটেড কথা চলে আসে, সেটা হচ্ছে আমরা আমাদের দেশের মাটিতে অনেক অপোনেন্টকে ডেকে এনে বলে কয়ে হারিয়ে আমাদের ভাবে আমরা টিকতে পারি না। আমাদের এত বড় বড় কথা তখন বের হয়। এখানে একটা কথা মেনশন করি, নিজের পাড়ায় মাস্তানি করলে বলা হয় পাতি মাস্তান, আর দেশ সেরা যদি হেড অফ আপনার থাকে তাহলে আপনাকে বলা হয় নেতা, আর পুরা ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি মাস্তানি করতে পারেন তাহলে আপনাকে বলা হয় মাফিয়া। আপনারা মিরপুরে ধান ক্ষেত বানিয়ে যেই উইকেটটা বানিয়ে যেই কন্ডিশনে অন্য অপোনেন্টকে হারিয়ে যেভাবে করে বুক ফুলিয়ে বলেন উই আর ডেভেলপিং, সেটা আসলে কি জানেন? নিজের পাড়ায় মাস্তানি করা, বা আপনার হচ্ছে সেই পাতি মাস্তান যারা অন্য পাড়ায় গেলে ঠ্যাং ভেঙে দেয় সবাই। আপনি যখন নাকি গ্লোবাল ইভেন্টে যে পারফর্ম করতে পারবেন কনসিস্টেন্টলি, ওই একটা দুটা ম্যাচ না, কনসিস্টেন্টলি যখন পারফর্ম করতে পারবেন, যখন নাকি আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসেন, বা আপনি ইন্ডিয়ার মাটিতে গিয়ে আপনি ইন্ডিয়াকে টেস্ট সিরিজ হারিয়ে আসবেন, ওয়ানডে সিরিজ হারিয়ে আসবেন কনসিস্টেন্ট বেসিসে, তখন আপনি প্রমাণ করবেন যে আপনি অন্য কন্ডিশনে গিয়ে ভালো খেলছেন, মানে আপনি ভালো দল হয়েছেন। নিজেদের ধান খেতে মিরপুরে খেলে কখনো এইটা জাহির করতেছেন না যে আমরা ভালো দল বা উই আর ডেভেলপিং। এটার সাথে আবার রিলেটেড হয়ে যায় আরেকটা জিনিস, বিসিবি ডিরেক্টরস এবং ক্রিকেটারদের অ্যারোগেন্ট বিহেভিয়ার। বিসিবি ডিরেক্টরদের আমার কাছে অনেক সময় না, সব সময় মনে হয় সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে চলার সেই প্রবণতা তাদের ভিতর সব সময় দেখা যায়। প্রত্যেকটা বার তাদেরকে যখন নাকি প্রশ্ন করা হয়, তারা একটার পর একটা সামনে মূলা ঝুলিয়ে মানুষের কথার প্রশ্নের উত্তরগুলোকে স্কিপ করে বেরিয়ে যান এবং মানুষকে একটা ভুলভাল বুঝ দিয়ে দেন। মনে হয় যে মানুষ যেন তাই বুঝে। ভাই, মানুষ তা বুঝে না। আপনারা ওই জায়গাতে বসে আছেন, আপনাদের সরানোর ক্ষমতা সাধারণ মানুষের নাই। এই কারণে আপনারা যা বলেন মানুষ তাই গিলতে বাধ্য হয়, কিন্তু পিছনে বসে ঠিকই বাজে কথা বলে মানুষ আপনাদেরকে নিয়ে। ক্রিকেটারদের অ্যারোগেন্ট বিহেভিয়ারও কিন্তু সেম একটা প্যাটার্ন দেখা যায়, যে ক্রিকেটাররা খুব অ্যারোগেন্ট হয়ে মাঝে মাঝে রিপ্লাই করে মানুষের কথাকে, সাংবাদিকের প্রশ্নের উত্তরকে। কেন ভাই? এই সাংবাদিকরা আছে বলেই, এই নিউজটা স্প্রেড হয় বলে, এই প্ল্যাটফর্মগুলোতে আপনাদের কথা বলা হয় বলেই আপনারা ওয়ার্ল্ডে মানুষ আপনাদেরকে চিনছে, জানছে, বা আপনাদেরকে নিয়ে আলোচনা চর্চা সবই হচ্ছে। আর তাদেরকে আপনারা কেন তুচ্ছ করবেন? কেন অ্যারোগেন্ট বিহেভ করবেন? ওই যে আবারও তো একটা কথা বলছি, আমাদেরকে আপনারা টাকা দেন খেলা দেখার জন্য, ধৈর্য পরীক্ষা নেন, কিছুই তো আপনারা আমাদেরকে দেন না। আপনারা যেটা করতে পারেন, আপনারা ভালো খেললে এটা আমাদের কাছে সব থেকে পৃথিবীর যদি বলি অনেক বড় সুখ, হ্যাপিনেস, সেটা হচ্ছে আপনারা যখন ভালো খেলেন, ভালো পারফর্ম করেন, কেউ যখন ভালো রান করেন, ভালো উইকেট নেন, ভালো ম্যাচ জিতেন, ওইটার যে সুখটা না, সেটা আমরা তখন সব কষ্ট, সব দুঃখ, সব স্ট্রাগল আমরা ভুলে যাই। এখানে বিসিবির নিয়ে আরেকটা কথা বলতে চাই। দেখেন, আপনারা তো অনেক ইমপ্রুভমেন্ট করেছেন, অনেক ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু তাহলে আপনাদের এই 10 ইয়ার বা গত 10 বছরের ভিতরে একটা সাকিব কেন তৈরি হলো না? একটা মুশফিক কেন তৈরি হলো না? একটা তামিম কেন তৈরি হলো না? একটা মাশরাফি কেন আসলো না? একটা মাহমুদুল্লাহ কেন আসলো না? একটা আশরাফুল কেন আসলো না? জবাব দিতে পারবেন? আপনারা তো সাকসেসফুল। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা তো ওদের থেকেও প্রতিভাবান লিটনকে এনেছি, শান্তকে আমরা রেডি করেছি, এখন তাহিদ হৃদয় এসেছে। ভাই, শান্ত বা লিটন খেলছে 7-8 বছর ধরে, তারা কি প্রুফ করেছে? সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, দে আর দ্য লেজেন্ডস, মাহমুদুল্লাহ ইনক্লুডিং মাহমুদুল্লাহ। তাহলে সাকিবের ক্যারিয়ারটা দেখেন তো, তামিমের ক্যারিয়ারটা দেখেন তো, মুশফিকের ক্যারিয়ারটা দেখেন তো, সেখানে শান্ত বা লিটন কি করেছে? গত 7-8 বছরে যদি আপনাদের ডিসকভার, আপনাদের ইনভেনশন এইটা হয় যে আমরা শান্তকে বের করেছি, লিটনকে বের করেছি, তাহলে আপনারা ওইখানেই ফেলিওর। কারণ আপনারা আজ পর্যন্ত গত 10-15 বছরে একটা সাকিব বের হয় নাই, একটা তামিম বের হয় নাই, একটা মুশফিক বের হয় নাই। আর যদি ডেভেলপমেন্টের এই অবস্থা চলতে থাকে, তাহলে ভাই বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হওয়ার পথে বা বিলীন হওয়ার পথে। বিশ্বাস করছেন না? এখানে একটা উদাহরণ দেই। ওয়ান্স আপন আ টাইম জিম্বাবুয়ে ক্রিকেট কত বড় বড় প্লেয়ার প্রডিউস করেছে। যারা ওই সময় তো খেলা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। যারা এখন এই জেনারেশনের আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, তারপরে স্টুয়ার্ট কার্লাইল, নেল জনসন,
মারে গুডউইন, হিট স্ট্রিক, পল স্ট্র্যাং, হেনরি অলঙ্গা, আপনি ইউ নেম এনিওয়ান, গাই হুইটাল, তারপরে এই যে অ্যালেস্টার ক্যাম্বেল, ভাই সেট অফ প্লেয়ার্স, একটা দুইটা না, প্রত্যেকের জায়গায় কিন্তু ভালো ব্যাটসম্যান বা ভালো বোলার ছিল। এইভাবে জিম্বাবুয়ের সেম যখন ট্রানজিশনটা হয়ে বেটার দিকে যাবার কথা ছিল, তখন এই বোর্ডের সাথে ঝামেলায় জিম্বাবুয়ে ক্রিকেটটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। জিম্বাবুয়ের কাছকে কোয়ালিফায়ার খেলে খেলে যেতে হয়, যেই জিম্বাবুয়ে নাকি 99 ওয়ার্ল্ড কাপে কনভিনসিংলি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। নেইল জনসন মনে হয় 140 প্লাস একটা ইনিংস খেলেছিল। ডেভেলপমেন্টের কথা যদি আরেকটা কথা মাথায় চলে আসে, সেটা অবশ্যই অতটা লজিক্যাল হবে না। কেনিয়া 2000-এর দিকে কেনিয়ার স্টিভ টিকোলো ছিল লেজেন্ডারি একটা ব্যাটসম্যান, ওদের কেনিয়ান লেজেন্ড বলা হয়। স্টিভ টিকোলো, মরিস ওদম্বে, টমাস ওডোয়ো, তারপরে মার্টিন সুজি, টনি সুজি, সেই কেনিয়া 2003 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে খেলেছিল। আর আজকে সেই কেনিয়া কোথাও নাই। 2003 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তো গিয়েছে, সেই অ্যাচিভমেন্ট তারা করতে পেরেছিল। আপনি সেটার ফ্লুক বলেন, যাই বলেন, রেকর্ড বুকে যখন লেখা থাকবে যে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে, পুরা টুর্নামেন্টে কিরকম খেলেছে, আমি যদি 92 ওয়ার্ল্ড কাপের কথা বলি, 92 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান বাদই হয়ে যায়। হিসাবে কিন্তু পাকিস্তান বাদই ছিল। বৃষ্টির হওয়াতে, ওই বৃষ্টির ম্যাচের ইকুয়েশনে যখন ম্যাচটা হয় নাই, ওইখান থেকে পাকিস্তান পয়েন্ট পেয়ে কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাবে, সেমিফাইনালে যায়, সেখান থেকে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতে আসে। লেখা আছে পাকিস্তান 92 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। 100 বছর পরে যে শুধু দেখা হবে 99 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নকে পাকিস্তান, সব ম্যাচ বাই ম্যাচ দেখা হবে না। আপনাদের ডেভেলপমেন্টটা যদি ভিজিবল হইতো তাহলে কেউ কোনো কমপ্লেন দিত না, কিন্তু আপনাদের ডেভেলপমেন্টটা আসলে ভিজিবল না। তাই আমি লাস্টে এখানে একটা কথা বলবো যে আপনাদের ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট দরকার, ডেভেলপমেন্ট দরকার, ডোমেস্টিক কম্পিটিশনটাকে ঢেলে সাজানো দরকার। এক সময়ে এই আমাদের ঢাকা লিগে ওয়াসিম আকরাম খেলতে আসতো, নেল ফেয়ার ব্রাদার খেলতে আসতো। আমাদের এখন বিপিএল এ বি ক্যাটাগরি প্লেয়ারই বেশি খেলতে আসে, হয়তো বা একটা দুইটা ভালো প্লেয়ার সুনীল নারায়ণ বা এন্দ্রে রাসেল খেলতে আসে। বাট আপনি যদি অন্যান্য লিগ দেখেন তাহলে দেখবেন যে আমাদের ডিপিএলটা কত পুয়ার। আমাদের এইখানে রিসোর্সেস গুলাকে যদি ডেভেলপমেন্ট না করা হয়, রুট লেভেলের খেলার খবর কি কেউ জানেন বা আমরা জানি না। আমি আবারও বলবো, ডোমেস্টিকে যদি পিচ ইমপ্রুভ না হয়, ডোমেস্টিকে যদি আম্পায়ারিং ঠিক না হয়, ডোমেস্টিকে যদি খেলার নাম্বার অফ ম্যাচেস বা নাম্বার অফ টুর্নামেন্টস না বাড়ে, তাহলে প্লেয়ার প্রডিউস হবে না। ডোমেস্টিকে যতক্ষণ পর্যন্ত আপনারা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করতে না পারবেন এবং রুট লেভেলে যতক্ষণ পর্যন্ত আপনারা কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্ট হোস্ট করতে না পারবেন, রুট লেভেল থেকে প্লেয়ার রিক্রুট করতে বা স্কাউটিং করে ন্যাশনাল লেভেলে না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ক্রিকেটের উন্নতি হবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদের আবেগের জায়গা বা আবেগ থেকে আপনারা কতটুকু কে কি করেছেন, কি করছেন, আর এখন যে অবস্থা বাংলাদেশের ক্রিকেট চলে এসেছে, সেখান থেকে আপনারা আসলে কি ভাবছেন বা আপনাদের সেই অনুভূতি কি, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। দোয়ায় রাখবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।